ডিউটি শেষ করে মানে পোশাক পরি, পোশাক চেঞ্জ করে আসে না, আসিয়া ওরা রাত্রে আমার বলতেছে যে বাচ্চারা অ্যাবর্শন করতে। আমি বলছি না, আমি বাচ্চা অ্যাবর্শন করবো না। মানে এরপরে ও দুজনের সাথে কথা কাটাকাটি আমার মানে এক পর্যায়ে হাত তোলে। জুন মাসের 12 তারিখে 2023 সালে তার নিজ এলাকায় বিয়ে হয়, ওর এলাকায়। আমার নাম লাখি আক্তার। পুলিশে জব করে, আলামিন। বর্তমানে উনি কোথায় আছে? বর্তমান গুলশান 2 সেঞ্চারিতে আছে। ওনার সাথে পরিচয়টা কিভাবে, পারিবারিক নাকি প্রেমের সম্পর্ক? ফেসবুকের মাধ্যমে পরিচয়, তারপর 3.5 থেকে 4 বছর ওর সাথে আমার সম্পর্ক ছিল। তারপরে ওর বাসায় নিয়ে ও আমার বিয়ে করে। ওর গার্জেন নিয়ে, আমার কোনো গার্জেন ছিল না। ওর এলাকার মেম্বার, মাতবর, ওর বাবা, ওর চাচা, তাকে নিয়ে বিয়ে করে। এখন কি সমস্যা? এখন ওরা যৌতুকের জন্য আমারে খুব মারধর করে। ওর মা বাবা গায়ে হাত তোলে কথায় কথায়, ও গায়ে হাত তোলে কথায় কথায় টাকার জন্য। যারা বিয়েতে ছিল তাকে বলে যে মেয়ের বাপের বাড়িতে 6 লাখ টাকা, 4 ভরি জিনিস আইনা দিতে। এই বিষয়ে কোনো অভিযোগ করেছেন কি? হ্যাঁ, এই বিষয়ে আমি অভিযোগ করছিলাম। এই আইজি স্যারের বরাবর, কমিশনার বরাবর আমি লিখিত দরখাস্ত দিই। এখন ওইখান তো এটা তদন্ত করে তেজগাঁও থানায় দুলাল ওসি, উনি তদন্ত করে রিপোর্টার সব খারাপ আসে। তারপর ওর নামে বিভাগীয় মামলা হয়। পরে ওর এলাকায় একটা নিয়ে বিচার চাপায়। তখন ওর মা বাবা বাসা থেকে পলায়। ওরা ওইখান থেকে আমি ওর মিরপুরে কর্মস্থলে ওইখানে যাই। ওইখানেও আমার বাসা নেই, 8 নম্বর বিল্ডিং, মিরপুর 14তে কোয়ার্টারে। ওইখানেও আমার মারধর করে ফালাই রেখা পলাই যায়। পরে ওর উপকর্মকর্তা জানায়, ওনারা বলে যে আমরা কিছু করবো না, ওরে তো পারতাছি না, তোমার পর্যায়ে তুমি আইনের ব্যবস্থা নিতে পারো। পরে আমি 2023 সালে আমি ওইখানে যাই, কার্পুর থানায়, মিরপুর 14তে। ওনারা আমার 3-4 ঘন্টা বসা রেখেও পুলিশ সদস্য দেখে ওনারা আমার কোনো মামলা নেয় না। পরে কয়ে তুমি কোর্টে যাও, ওই যাও। পরে আমি কোর্টে যাও না, মামলা করি। মামলা করার পরে সব তদন্ত সাক্ষী প্রমাণ রিপোর্ট অনুযায়ী 11 ওর নামে নারী শিশু নির্যাতন 8-এ মামলা হয়। কোর্ট 8-এ ওইখানে মামলা হয়। পরে ওর নামে অরেন বের হয়। অরেন বের হওয়ার পরে ওরা ও পলানো থাকে অনেক দিন। ওরেন্ট কাগজ সব জায়গায় যায়, পলানো থাকে। পরে ও আমার আবার কোর্ট থেকে ওর মা, ওর মামা সবাই এসে আমার আপোষ করে বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কিছুদিন ভালো, পরে ও অসুস্থ হয়, হঠাৎ অসুস্থ হয়। তখন আবার ও রাজারবাগ হসপিটালে ভর্তি থাকে। ওইখানে ওর সাথে 17 দিন হসপিটালে থাকার পর ও বাসায় যায়। যাওয়ার পরে ওর মা বাবা আর ও আমার ফ্যামিলি সবাই মিলে মারধর, মানে এত পরিমাণ মারধর, মানে আমি আর কুলাইতে পারতাছি না। না পেরে আমি ত্রিপুল লাইনে ফোন দিই। মানে ওর ওর ফ্যামিলিটা এত খারাপ, মানে আশেপাশের লোকজন মানে তাকাই দেখে, কেউ আসে না। পরে আমি ত্রিপল লাইনে আমার শরীরে আগুন ধরে দিয়ে আমার উন্না জামা এক সাইড পুড়া যায়। আমি না পারে আমার ফোন পানিতে ফালাই দেয়। পরে আমি একটা ভাঙ্গা ফোন দিই, আমি ত্রিপল লাইনে ফোন দিই। পরে ওইখান থেকে রাতে 9টা বাজে পুলিশ আসে। শরীরে তার আগুন ধরে আছে? হ্যাঁ, এই পুলিশ আসে। আসার পরে ওইখানে ওরা দেখা বলে যে এই তুই, তোরা তো মানুষ না, তোর এই ধরনের কাজটা কেমনে করলে, আপনি একজন পুলিশ সদস্য হইয়া। আচ্ছা, পুলিশ আসার পরে কি তাদেরকে অ্যারেস্ট করছিল? না, পরে ওনারা অ্যারেস্ট করে না, কয় তুমি সকালে এই তোমার এখন বাসায় যেতে হবে। তো আমি যে আমার বাসাতে অনেক দূরে। পরে ওরা মেম্বার বাড়িতে আমার রাইখে আসে যে সকালে তুমি থানায় যাইবা। থানায় আমি যাই না। পরে 10টা 10:30 বাজে ওসি আমার ফোন দেয়, দামরাইল থানার ওসি। ফোন দেওয়ার পর আমি থানায় যাই। থানায় যাবো, তুমি হসপিটালে যাও না। আমি কি এখান তো আমি হসপিটাল চিনি না। পরে ওনার একটা রিক্সা নিয়ে আমার হসপিটাল যায়। থাকার পর ওইখানে আমার 2 দিন ভর্তি রাখে। রাখার পরে আমি ভর্তি থাকবো না। পরে ওনারা সব শরীরে দেখে আমার ওষুধ পানি লেখা দেয়। তারপর আমি আবার থানায় আসি। আসার পরে ওনার বলছে যে আমার মামলা নেন। মামলা নিব না। পরে একটা জিটি করেন। ও দেখো, ও তো পুলিশ সদস্য, এখন তুমি তো যেহেতু আমাকে ফ্যামিলির একজন, এখন যদি তোমার আমরা ওর নামে মামলা নেই, তুমি অনেক জায়গায় তোমার যাইতে হইব যে আমরা পুলিশের মামলাটা কিভাবে নিলাম, যেহেতু তোমার নামে কোর্টে ওর নামে মামলা আছে। কে বলছে এই কথাটা? এটা দামরাইল থানার ওসি। হ্যাঁ, তাই তো কোর্টে যেহেতু মামলা আছে, তুমি কোর্টে যাই করো। পরে আমি আবার কোর্টে আইসা ওই কাগজপত্র দিয়ে আমি পিটিশন দেওয়ার পর ওর আবার জামিন বাতিল হয়। আবার ওয়ারেন্টটা বের হইয়া পরে ডিসেম্বরের 16 তারিখে না 17 তারিখ আমার রাত্রে 11টা বাজে ফোন দেয় যে লাখি কই। বলছে যে আমি নারায়ণগঞ্জ। কই আমার সাথে হেমায়তপুর আস। পরে সবাই বলছে না, তুই আর কাছে যাইস না। তো আমি বলছি যে ও তোর মামলা চলতেছে, ও তোর ক্ষতি করবো। ওর মধ্যে যে ওর সাথে আমার 4 বছরের সম্পর্ক, আমার হাজব্যান্ড, ও আমার কি ক্ষতি করবো। পরে আমি ওর কাছে যাই। যাওয়ার পর ওইখান থেকে ও আমার
সায়দাবাদে একটা রুম নিয়ে হোটেলে রাত্রে থাকি। থাকার পরে বলছে যে আমার তো ওইখানে অপারেশনের দিছে, আমার ওইখানে নিয়ে যেতে। ওইখানে থাকার পরে সকালে আমার রাজারবাগ হসপিটালে নিয়ে যায়। পরে ওইখানে থেকে অপারেশন করে মরে ও আমার রাস্তায় ফেলাই রেখে মনে করে আবার বাসায় চলে যায় গা। মানে ওর সাথে আমি 14 দিন হসপিটালে থাকার পর ও আমার রাস্তায় ফেলাই রেখে রাতে 10টা বাজে বাসায় জায়গা। এখন ওরা খুঁজতে আসে পুলিশ। পরে আবার এই জানুয়ারির 30 তারিখে ও আবার আমার কাছে আসে যে লাকি মামলার তুইলালা, আমি আর এরকম করবো না, তোর সাথে আমি সংসার করবো। পরে ওই সায়দাবাদ একটা হোটেলে 3 দিন থাকে। 3 দিন থাকার পরে 2 তারিখে যাইয়া ও আমার সাথে নিয়ে উকিলের কাছে আমার জামিন নেই। জামিন নিয়ে পরে ওইখান থেকে একটা মানে স্টেম দেয়, দিয়া চাকরিতে জয়েন হইব। পরে ওইখান থেকে হ্যাঁ দিয়া ওইটা যায় বোতর কয়নি, এটা দেওয়া তোমার জয়েন হইব না, তোমার মামলা খালিজ করে রাইতে হইব। পরে আমার আবার তুলে যায় লাখি যা ওনের হয়ে গেছে, আমি আর এরকম করবো না, মামলাটা তুইলা ফেলা। পরে ওইখানে আমি ঢাকা রামপুরা বাসা নেই। পরে ওই বাসায় 22 দিন থাকে। থাকার পরে 16 তারিখে আমি মামলার একবারে খালাস করি করার পরে 22 তারিখে যাইয়া ও আবার চাকরিতে জয়েন হয়। জয়েন হওয়ার পরে আমার বাসায় আসে যায়, টাকা চাইছে 50,000 দিছি, এরপরে 1 লাখ দিছি। মানে দেওয়ার পর ঠিক আছে আমরা এখানে থাকি, মা বাবার সাথে যাওয়ার দরকার নেই। তো এই কয় মাস ভালোই থাকার পরে ও আমার মিরপুর 14তে মেডিকেলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কিছু টেস্ট করার পরে মানে আমি বাচ্চা বেড়ে পরে কয় মাস আমি সঠিক জানি না। পরে ঈদের বন্ধ দেখে ঈদের পরে আমি নারায়ণগঞ্জে যাই, আমি ওইখানে পপুলার ডাক্তার দেখে আলট্রাসাউন্ড করি, বলে 2 মাসের। তখন ও কিছু বলে না, ঠিক আছে থাক। হঠাৎ মানে আসা যাওয়া ভালো, যখন বাবুরা 4 মাসের পড়ছে 3.5 মাস, তখন একদিন হঠাৎ আইসা আমার বলতে আছে রাত্রে মানে ডিউটি অবস্থায় আইসা বসছে, ডিউটি শেষ করে মানে পোশাক চেঞ্জ করে আসে না, আসা ওরা রাত্রে আমার বলতে আছে যে বাচ্চারা অ্যাবর্শন করতে। আমি বলছি না, আমি বাচ্চা অ্যাবর্শন করবো না। মানে এরপরে দুজনের সাথে কথা কাটাকাটি আমার মানে এক পর্যায়ে হাত তোলার পর রাতে 3টা বাজে চলে যায়গা। যার পর আমার সাথে আর কোনো টোটালি যোগাযোগও করে না, মানে কোনো খবর পাত্তা নেয় না, ফোনও দেয় না। আমি ফোন দিলে আমার সব কিছুতে ব্লক মারে। এখন ওর গার্জেনদের ফোন দেয়, আর গার্জেনের সব কিছুতে ব্লক মারার পরে ওইখানে আমি আবার পুলিশ লাইনে যোগাযোগ করার পর বলছে তো ও তো এখানে না, ওরা 1 মাসের জন্য গুলশান 10-এ গেছে মেট্রো কমিশনার অফিসে 1 মাসের জন্য ডিউটি। ওরা আমি ওইখানে যাওয়ার পরে ওইখানে বলতেছে যে আমি এখানে আসছি কেন। বলছি যে আমার খরচপাতি দেন, আমি এই সময় আমি একা বাসায় কেমনে থাকবো, আমি এখানে একা বাসায় কেমনে থাকবো। বলতেছে যে আমার বাচ্চা হইলে আমার বাচ্চা আমারে দিয়ে দিবি, আমি তোর সাথে সংসার করবো না। তো বাচ্চা হইলে দিয়ে দেবো, তো এখন বাচ্চার খরচ কে চালাইবো, আমি সামনের মাসে থেকে দিমুনি। তো দেওয়ার পর আমরা আর টোটালি টাকা পয়সা ওদের না, যোগাযোগ কর না। তারপরেও বাসায় যায়, মানে ওইখান থেকে বাড়ি যায়, আমি জানি না। ওইখানে আবার কাজী আমার ফোন দা বলতেছে যে তোমার শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ড আইসে, ও তো তোমার ডিভোর্স দিতে চায়। পরে আমি ওনার বললাম যে আঙ্কেল আমার তো 4 মাসের বাচ্চা বেরোবো, আমার কীভাবে ডিভোর্স দিব। উনি বলতেছে যে না, গর্ভ অবস্থা তো ডিভোর্স হয় না, সেটা তো আমি জানি না, তোমার যে এরকম তো ডিভোর্স দিলে ডিভোর্স হইব না। তো আমি আবার ওর পুলিশ লাইনে এখানে যে আমার বাচ্চা বেড়ে আমার কীভাবে ডিভোর্স দিব, হ্যাঁ আমি তোর ডিভোর্স দিব, তোর আমি সংসার করবো না। পরে ওইখানে কথা কাটাকাটি হয়, আমি আইসা পড়বো, আমার সাথে আর কোনো যোগাযোগই করে না উপকমিশনার আরিফ স্যার। উনি আমারে বলছে যে তুমি লিখিত দিয়ে দাও, তোমারে ডাকামো। পরে ওনার আমার ফোন দেয়, বলে পরের দিন সকালে 9টা বাজে আমার ওইখানে যাওয়ার জন্য। আমি ওইখানে যাওয়ার পরে উনি আমার কাবিননামা দেখতে চায়, হসপিটালের কাগজপত্র সব কিছু দেখার পর ওরা ডাকায় যে তোর ঘরে নতুন অতিথি আছে, তুই জানাস? হ্যাঁ আমি জানি, আমি কিছুদিন আগে শুনছি, আমি নিজেই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। পরে বলতেছে যে আমি ওর সাথে আমার বনে না, আমি ওর সাথে আমি সংসার করবো না। কত বাচ্চা, ওর তো কোনো দোষ না, কারণ আমার বাচ্চা হইলে আমার দিয়া দিব। ও আমার খাবার কিনা পার্কে বসে খাবার খাওয়াই, খাবারের সাথে আমার কোনো মানে ওষুধ খাওয়ায়, সেটা আমি বুঝি না। খাবারটা খাওয়ার পরে মানে আমার গাড়িতে তুললে খাবার খাওয়ায় গাড়িতে তুলে দেয়, আমি বাসায় এসে পড়ি। আসার পর আস্তে আস্তে মানে আমার পেটে ব্যথা বাড়ে। মানে ওই দিনই ও আপনাকে খাবার হ্যাঁ খাবার খাওয়াই দেয়। খাবারটা কোথা থেকে কেনে? এই সুলতান কাচ্চি, আমি নিচে দাঁড়ায় থাকি, ও সুলতান কাচ্চিতে পার্সেল খাবার নিয়ে আসে। পরে ও খাবার খাওয়াই আমারে। খাবারটা কোথায় খাওয়ায়? ওইখানে একটা মানে পার্কের মতো নিয়ে আসে, ওই যে গুলশান 2-এর ডানে। আচ্ছা, এটা আপনি নিজেই খান নাকি? ও আমার খাওয়াই দেয়, ও নিজের হাতে আমার খাওয়াই দেয়। খাওয়া দেওয়ার পর ও আমার আবার ওইখান থেকে একটা সিএনজি নিয়ে আমার গাড়িতে তুলে দেয়, আমি বাসায় আইসা পড়ি। আসার পর ও আমার আবার বিকালে ফোন দেয়, মানে 2 দিন যোগাযোগ করে। পরে আমার মানে পেটের যন্ত্রণায় পরে ঈদের 1 সপ্তাহ পর অনেক খারাপ লাগে, অসুস্থ হয়ে যায়।
পরে আমি মুর্দা হসপিটালে যাই, ওইখানে এটা ডাক্তার দেখায়, ডাক্তার আমার আলট্রাসাউন্ড করার পরে ওনারা বলতেছে যে পেটের বাচ্চা আরো 2 সপ্তাহ আগে পেটের ভিতরে মারা গেছে। এটা আপনাকে ওষুধ আপনি যে বললেন আপনাকে বিরিয়ানি খাওয়াইছে, হ্যাঁ ওদিনেই মারা গেছে। কত সপ্তাহ পরে ওই যে আপনি হসপিটালে যান, ওটার ডিফারেন্সটা কত সপ্তাহ? 2 সপ্তাহ। ঠিক 2 সপ্তাহ মানে ও আমারে খাওয়াইছে ঈদের 1 সপ্তাহ আগে খাবারটা, আমি হসপিটালে যাই ঈদের 1 সপ্তাহ পরে। তো 2 সপ্তাহ, তো ওই ডাক্তারও বলে 2 সপ্তাহ। তো সবটাই তো এক, তারিখ তুরিখ সব এক। পরে ওইখানে যাওয়ার পরে পরে আমার অবস্থা কাজ, আপনি ইমার্জেন্সি এখনো হসপিটাল ভর্তি হন। কতক্ষণ আপনার বাচ্চা মারা গেছে? হ্যাঁ বাচ্চার 2 সপ্তাহ আগে মারা গেছে। যাই হোক, এখন আসলে আপনি কি চান? এখন আমি আর আপনার হাজবেন্ড কি আপনাকে ডিভোর্স দিয়েছে? এখন আমি সেটা আমি জানি না সঠিক। এখন আসলে আপনি কি চাইতেছেন? এখন আমি সুস্থতা একটা বিচার চাইতাছি। এখন আমি কোনো জায়গায় কোনো বিচারই পাইতাছি না। মানে আমি হসপিটাল ভর্তি ছিলাম, ওরে ফোন দিছি, ওর গার্জেন দিচ্ছি, ও যেই ডিপার্টমেন্ট আছে ওইখানে বড় স্যারকে ফোন দিছি, আমার গার্জেনে যে ওর বড় অবস্থা খুব খারাপ, পেরিয়ে পারে আগে সুস্থ হন তারপর আমরা দেখুন। আর ওরে ফোন দিছি, হসপিটালের নাম্বার দেবো, যত নাম্বার দেবো সব কিছু তো মানে ব্ল্যাক লিস্টে ভালো রাখছে। তারপরে এই বাচ্চার 21 দিন পরে নর্মাল ডেলিভারি হয়। হওয়ার পর আমি প্রায় 8-10 দিন হসপিটালে থাকি। থাকার পর এই পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ কোনো কিচ্ছুই নেয় না, উল্টা বরঞ্চ আমার হুমকি দেয়, আমার গার্জেনরাও হুমকি দেয়, আপনি এটা যদি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু পরিণতি ভালো হইব না। আমার কাছে তোর বাচ্চার যেই রকম পরিস্থিতি হয়েছে তোর এরকম হইব যদি তুই এটা নিয়ে বাড়াবাড়ি করো। ও বলে, হ্যাঁ ও বলে। তখন আমি করে যে 2টা মামলা করি। তো একটা মামলা তদন্ত দেয়, এখনো তদন্ত হয়নি। আরেকটা ওয়ারেন্ট বেরোয়েছে, ওইটা ওয়ারেন্টের কাগজটা থানায় গেছে, থানা থেকে ওরে ফোন দিয়ে ওরে মানে জামিন নিচ্ছে। এখন কোনো জায়গায় এখন ওর পুলিশ লাইনে গেল, ও আমার সাথে কোনো যোগাযোগ করে না। এখন ও বাসায় আগামী গেছে শুক্রবারে, বাসায় 3 তারিখ দিছে, ও বিয়ে করতেছে। এখন এক বউ রাইখা অবস্থায় কীভাবে ও আরেকটা বিয়ে করে? আমি এদের সুস্থতার বিচার পাই, এখন পুলিশ লাইনেও গেল আমি কোনো বিচার পাই না, থানায় গেল কোনো বিচার পাই না, মানে কোনো জায়গা থেকে আমি কোনো বিচার পাইতাছি না।